সেবাশ্রয় নিয়ে নতুন করে দুর্নীতির অভিযোগ তুলে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার অভিযোগ, সেবাশ্রয়ের আড়ালে বেআইনি লেনদেন হতে পারে। বাগরোল কেন চোখে দেখাননি সেবাশ্রয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কটাক্ষ ঋতব্রত। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহ অনুষ্ঠানে রয়েছেন এই মুহূর্তে, তবে তার আগে আপনাদের শোনাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। সেবাশ্রয় এই সময়কালের অন্যতম বড় দুর্নীতি। সেবাশ্রয় কোনো ছোটখাটো দুর্নীতি নয়, আর আমি সেটাকে শুধু দুর্নীতির মধ্যে ফেলছি না, এটার সঙ্গে মানি লন্ডারিং এর একটা সম্পর্ক আছে বলে আমার ধারণা। আমি এটা যেখানে জানাবো ঠিক করেছি। সেবাশ্রয় ক্যাম্পে কি হয়েছে, একাধিক মানুষের হাত পা কেটে বাদ চলে গেছে। ডাক্তার নন, মানে ডাক্তারি পাশ না করলে তো আর ডাক্তার নন, সেরকম লোককে প্রাণের ভয় দেখিয়ে ওই সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এই যে চোখ দেখাতে বাগরোল বিদেশ যেতে চাইছে, আমি বলছি চোখ দেখার বিদেশ যাওয়ার দরকার কি? সেবাশ্রয় ক্যাম্প আছে, সেবাশ্রয় ক্যাম্পে চোখের ট্রিটমেন্ট হোক। আর সরকারি ইনফ্রাস্ট্রাকচার যদি উনি ব্যবহার করতে পারলেন, মুখ্যমন্ত্রী তৎকালীন কেন পারমিশন দিলেন? যে কোনো এমপি চাইলে কি এই পারমিশন পাওয়া যাবে? সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌরভ, সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত একেবারে চক্রব্যূহের মধ্যে পড়তে হচ্ছে। তার কারণ একদিকে শাসক দল, রাজ্যের মন্ত্রীরা তারা সেবাশ্রয় নিয়ে গুচ্ছের অভিযোগ তুলছেন, চিকিৎসকেরা তারা অভিযোগ তুলছেন, আর বিরোধী দলনেতাও তিনিও অভিযোগ তুলছেন। একেবারে তাই। এক্ষেত্রে রাজ্যের বর্তমান শাসক এবং বর্তমান যে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, ঋতব্রত শিবির, তাদের কণ্ঠস্বর কিন্তু একেবারেই এক, অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার প্রশ্নে, কালীঘাট তৃণমূলের বিরোধিতার প্রশ্নে। সে জায়গায় দাঁড়িয়ে একদিকে আমফান দুর্নীতি এবং অন্যদিকে এই সেবাশ্রয় ক্যাম্পে মানি লন্ডারিংয়ের অভিযোগ তুলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যে সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার জেরে পা কাটা গিয়েছে, এই অভিযোগকে সামনে রেখে আমরা দেখেছি মহেশতলা নিবাসী পরিবার তারা ইতিমধ্যেই রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করেছেন এবং গোটা বিষয়টি নিয়ে যখন স্বাস্থ্য দপ্তর দেখছে, গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর যখন তদন্ত করছে, ঠিক সেই সময় মানি লন্ডারিংয়ের অভিযোগ তুলল ঋতব্রত শিবির। অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের বর্তমান শাসক এবং বিধানসভায় বর্তমান বিরোধী যে শিবির, ঋতব্রত তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়ে তাদের অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে কিন্তু একই কণ্ঠস্বর শাসক এবং বিধানসভার বিরোধীর। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সেবাশ্রয় ক্যাম্প একটা বলা যেতে পারে আরেক স্টেপ এগিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানি লন্ডারিংয়ের অভিযোগও তুললেন। এতদিন পর্যন্ত চিকিৎসায় অবহেলা, যারা ডাক্তারি পাশ করেননি তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে, এই নানা দুর্নীতির অভিযোগ শাসক তুলছিল। এবার বিধানসভার বিরোধী শিবির তারা তুললেন মানি লন্ডারিং, এবং এই ক্ষেত্রে উপযুক্ত জায়গায় গোটা বিষয়টি জানাবেন বলেও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। অর্থাৎ আমফান দুর্নীতি থেকে ধন্যবাদ। যারা মমতা ব্যানার্জির খেয়ে, মমতা ব্যানার্জির পড়ে, মমতা ব্যানার্জির দ্বারা হৃষ্টপুষ্ট হয়ে, মমতা ব্যানার্জির দয়ায় এখন ফটফট করছে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এটা না মেনেই অভিষেকের সেবাশ্রয়। অভিষেককে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সেবাশ্রয়ের নাম করে গরিবের জীবনহানি, অঙ্গহানি করেছেন তিনি, এই অভিযোগ তাঁর। নিয়ম বহির্ভূতভাবে এক্স-রে মেশিন সহ সরকারি চিকিৎসার সরঞ্জাম সেগুলো ব্যবহার করা হয়েছে সেবাশ্রয়, এমনই অভিযোগ। তদন্ত করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট, দম থাকলে 31শে জুলাইয়ের মধ্যেই উত্তর দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। দপ্তর একই রকম তদন্ত চালিয়ে যাচ্ছে। যা যা তথ্য প্রমাণ পাচ্ছি আমরা সমবেতভাবে পুলিশ দপ্তরকে বা মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিজের দপ্তরকে আমরা পাঠিয়ে দিচ্ছি। 31শে অবধি ওয়েট করবেন না, 31শে জুলাই 2031 না, দম থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে জুলাই 2026-এ উত্তর দিন সেবাশ্রয়ে কি করেছিলেন। জনগণ এবং নাগরিকের কাছে আপনি উত্তর দিন। সেবাশ্রয়ের নাম করে গরিব মানুষদের জীবনহানি, প্রাণহানি, অঙ্গহানি করেছেন। নিয়মবিহীনভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক ইউএসজি মেশিন বাইরে নিয়ে গেছেন। বলপূর্বক নার্সিংহোমগুলোর ওপর ধমকানো এবং চমকে তাদের ব্লাড টেস্ট করিয়েছেন।
তো প্রত্যেকটার কিন্তু হিসেব আপনাকে দিতে হবে। এই যে ক্যাম্পের মধ্যে উনি যেগুলো করেছিলেন তার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী লাইসেন্স টু অপারেট কোথায় নেই। সেবাশ্রয়ের জন্য স্বাস্থ্য ভবনে তলব করেছি, ফাইল কোথায় নেই। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে জিজ্ঞেস করেছি কে পারমিশন দিল, বলো কেউ দেয়নি। তাহলে এগুলো হলো কী করে? সব ফোনে আর হোয়াটসঅ্যাপে। দেখুন, সেবাশ্রয় নিয়ে খুব স্পষ্টভাবে বলি, সেবাশ্রয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না, এই কারণে কারণ আমি বিষয়টা জানিও না, কেউ আমাকে বলেনি, আমি জীবনে যাইও নি, আমার সঙ্গে সেবাশ্রয়ের কোনো সম্পর্ক নেই, ফলে সেবাশ্রয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমি একটাই কথা বলবো যে সেবাশ্রয় ডায়মন্ড হারবারের এমপির করা, তো এখন যদি তাকে টার্গেট করে কিছু করতে হয়, এই বিধানসভায় বারবার যে তাকে কেন্দ্র করেই যে আক্রমণটা হচ্ছে, আমি সেবাশ্রয়কে ডিফেন্ড করছি না, করবো না, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক মানে থাকতেও না, মানে আমি সেবাশ্রয়ের ব্যাপারটা আমার সাবজেক্ট নয়। কিন্তু যাকে রাজনৈতিক টার্গেট করা হচ্ছে তিনি তো বিধানসভার সদস্য না, ফলে তিনি তো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাচ্ছেন না, ফলে তিনি তো এমপি, তো তাহলে বিজেপি লোকসভায় বিষয়টা তুলুক না। যে সহায়িকা পুস্তিকা থাকতে, তার মানে কি কোনো ডাক্তার ছিল না, সব স্টুডেন্টরা ওই যে শুধু স্টুডেন্ট না, এটা এমবিবিএস এর স্টুডেন্টও ছিল না, এরা প্রত্যেকেই ছিল আয়ুষের পড়ুয়া এবং তাদের কোনো সই আপনি খুঁজে পাচ্ছেন কি? আমি যে কটা সহায়ক পত্রিকা পেয়েছি, ট্রিটমেন্ট শিট পেয়েছি, কারুর সই নেই। প্রত্যেকটা একটা স্ক্রিবলিং করা আছে এবং তার তলায় নাম নেই, রেজিস্ট্রেশন নাম্বার নেই, কোথাও দেখতে পাইনি যে কারুর নাম আর সই। এবং কে প্রেসক্রাইব করেছে, কি ওষুধ প্রেসক্রাইব করেছে, অনেকে বলছে তাদের রক্ত নেওয়া আছে, রিপোর্ট দেওয়া হয়নি, এক্স-রে তোলানো হয়েছে, রিপোর্ট দেওয়া হয়নি। বিধানসভায় জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবাশ্রয় নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ তোলার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। একের পর এক কিন্তু অত্যাধুনিক কায়দায় তৈরি করা হয়েছে সেবাশ্রয়ের এক একটি চেম্বার, একেবারে অত্যাধুনিক কায়দায় একেবারে চেম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগানো হয়েছে। এছাড়াও কিন্তু একেবারে নিচে প্লাইউড দিয়ে ঝাঁ চকচকে চেম্বারগুলোকে গড়ে তোলা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে সেবাশ্রয় শেষ হয়ে গেলেও এই সেবাশ্রয় কেন্দ্র কিন্তু খুলে নেওয়া হয়নি, একেবারে মাঠের উপরে জবরদখল করে রাখা হয়েছে। এখানে কিন্তু ওষুধ বিতরণ করা হতো বিনামূল্যে রোগীদেরকে। একেবারে অভিনবভাবে এই সেবাশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছিল। নার্সিংহোম থেকে প্রচুর সামগ্রী নিয়ে আসা হয়েছিল, নার্সিংহোম মালিকদেরকে চাপ দিয়ে সেই সামগ্রী, চিকিৎসা সামগ্রী নিয়ে এসে এই সেবাশ্রয় কেন্দ্রে ব্যবহার করা হয়েছিল। এছাড়াও সরকারি হাসপাতাল থেকে কিভাবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে এসে এই সেবাশ্রয় কেন্দ্রে ব্যবহার করা হয়েছিল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে একেবারে কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সমস্ত প্রেসক্রিপশন, সমস্ত ডকুমেন্টস কিন্তু এখনও পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কিছু জায়গায় ভেঙে রয়েছে। ব্যাপারটাই বেরিয়ে একটা রাজ্য সরকারি ব্যবস্থায়, অর্থাৎ জনগণের এক্সচেকারের টাকায়, দেহ ট্যাক্সের টাকায়, করের টাকায় যে একটা ব্যবস্থা চলছে স্বাস্থ্য ব্যবস্থা, তাকে বাইপাস করে হঠাৎ সেবাশ্রয় করতে হলো কেন? তার মানে তাহলে ওই ব্যবস্থাটা ভেঙে পড়েছিল যদি ধরে নিতে হয়। আর তারপরে সেবাশ্রয় কারা গেছেন? যত দুনিয়ার হাতুড়ে লোক, যাদের সঙ্গে কোনো দূর তক পরিষেবার, স্বাস্থ্য পরিষেবার মানে কোনো সংস্রব নেই, তারা সেখানে ঢুকে পড়ে আচমকা সেবা দিতে রইলেন। একটি বাচ্চা মেয়ে নাবালিকা, তার হাত কাটা গেছে, একজন বয়স্কা ভদ্রমহিলার পা কাটা গেল। এই যে একটা ব্যবস্থা করা হয়েছিল কোটি কোটি টাকা সরকারের টাকা ধ্বংস করে, এর বিচার তো হবেই এবং এর পেছনে যিনি ছিলেন তিনি যত বড়ই বীর পুরুষ হন না কেন, যে বাড়িরই লোক হন না কেন, বাদ যাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে গিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ উঠেছে। সে প্রোগ্রাম মিতালি হোক বা ছোট কৃতি মান্নার পরিবার, সবাই চাচ্ছেন কঠোর শাস্তি হোক। অভিষেক ব্যানার্জির কাছে আমার ছেলে বারবার গেছে, তার পিয়ে অয়ন আর তার পিয়ে সুমিত, এই দুজন কিছুতেই দেখা করতে দিত না আমার ছেলেকে, বলতো এটা একটা তুচ্ছ ব্যাপার, এই নিয়ে উনি তোমার সাথে দেখা করবে না, তুমি চলে যাও। বা পাশে বসে চা খেত অভিষেক ব্যানার্জি, সে নিজেও যেন শুনেও শুনতো না, দেখেও দেখতো না, সে কোনো গুরুত্ব দিত না, সে সমস্ত কিছু এড়িয়ে যেত। স্বাস্থ্য ভবন থেকে আমাদের জানিয়েছিল যে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব, আমাদের সাথে এসে যোগাযোগ করুন। এই জন্য অনেক ধন্যবাদ দিই যে আমাদের কথা স্বাস্থ্যমন্ত্রী ভেবেছেন, চিন্তা করেছেন, যেন সুষ্ঠু বিচার হয়। হ্যাঁ, যেন যেভাবে
আমার পাটা বাদ গেছে, যেভাবে আমি আজ অঙ্গহানি হয়ে গেছি, হ্যাঁ, যেন সুষ্ঠু একটা বিচার পাই, আমি এই আশা করি। আমার বাচ্চাকে দেখার পরে উনি বললেন যে আমি এই বাচ্চাটার আমি চিকিৎসা করাবো, এরকমও বলেছেন প্লাস্টিক সার্জারি পর্যন্ত করাবো, কিছু কিছু নিউজেও আমি সেই সময় দেখেছিলাম। আর তারপরে বললেন ওর স্কুল কি পড়ছে, আমি বলি এখন তো দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, ওই স্কুলে বলে ঠিক আছে পরবর্তীকালে ওর স্কুলের ভর্তি করার ব্যবস্থাটা আমি করে দেবো, এই কথা বলেছিলেন। কিন্তু তারপরে যত দিন যায় আস্তে আস্তে আমরা তখন থেকে চলে এলাম, চলে আসার পরে আমাদের ওখানকার লোকাল যে ওই তৃণমূলের যারা নেতা আছেন তারা আমাকে একদিন কালীঘাটের অফিসে আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে ওই অফিসে ওখানে ডক্টর শান্তনু সেন বসে থাকতেন আর অয়ন ঘোষ দস্তিদার। ডক্টর যে শান্তনু সেন উনি একটুখানি বলতেন এখানেই বা এসছেন কেন, এরমভাবে বলতেন আমাকে। আমি সেই সময় আপনি তো নিজে জাননি, না, আমাকে ডাকা হয়েছিল, হ্যাঁ, কিন্তু যখন উনি ওই কথা বলতেন তখন আমার আর ওখানে দুবার যাওয়ার পরে আমার আর ভালো লাগতো না। আমার স্ত্রী এবার সে তো এটা বাচ্চার মা, তার কোনো রকম হয়তো এরমভাবে মনে হয়েছিল, একটা আশার বুক বেঁধেছিল। কতবার গেছিলেন আপনারা? আমার স্ত্রী আমি দুবার গেছিলাম, দুবার যাওয়ার পরে আমি যখন বুঝে যাই আমি তখন বললাম যে ওখানে গিয়ে কোনো লাভ হবে না। আমার স্ত্রী প্রায় 20 থেকে 25 বার ওনার অফিসে হাঁটা। আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না, আমার হাজব্যান্ড তো সামান্য গাড়ি চালক, কোনো রকমের সংসারটা চলে আমাদের। তখন আমরা কি করব, আমি তো খুবই ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করছিলাম। আমি বারে বারে গেছি, বারে বারে আমি হতাশ হয়ে ফিরে এসেছি। তারপরে আমি ভেঙে পড়িনি, আমি জানতাম আমি ভেঙে পড়লে আমার বাচ্চাটাকে কে সুস্থ করে তুলবে। আমি সাধারণ মানুষের কাছে গেছি, আমার এই বাচ্চার জন্য ভিক্ষা করেছি। আমি প্রথমে ভেবেছিলাম যে উনি যখন মানুষের কথা ভেবে এত ক্যাম্প করেছেন, এত জায়গায় ক্যাম্প করেছেন, নিশ্চয়ই উনি করছেন কিছু ভালো। কিন্তু আমার বাচ্চার সাথে যখন এরকম হয়েছে, তারপরে অনেকের কাছেই শুনেছি, খবরেও দেখছি যে অনেকেই আমাদের মতনই পরিস্থিতিতে পড়েছেন। তো এখন তো আমার সেটাই মনে হচ্ছে উনি নিজের ইমেজটাকে বাড়ানোর জন্য, উনি রাজনৈতিক করার জন্য উনি এই জিনিসগুলো করেছিলেন। আমরা এখন বিচার চাই, আমার বাচ্চা যেন সঠিক বিচার পায়। আমার বাচ্চার যে একটা এত বড় ক্ষতি হয়ে গেল, এর দায় কে নেবে? প্রশ্ন ফাঁস রুখতে কাল বিল পেশের আগে ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে হাই পাওয়ার টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। যারা পরীক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি খেলেছে তারা জেলে কাটাচ্ছে। প্রশ্ন ফাঁস রুখতে নতুন আইন আনার জন্য এগিয়ে যাচ্ছি আমরা। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রীর দ্বিতীয় ভিডিও বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভিডিও বার্তা কাল এই বিল পেশের আগে ভিডিও বার্তা দিয়েছেন। একটা হাই পাওয়ার টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে কথা জানিয়েছেন। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। बहुत बहुत धन्यवाद। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুমন, একেবারে পরিষ্কারভাবে বলে দিলেন তথ্য প্রযুক্তির একেবারে উন্নত মানের ব্যবহার, তার সঙ্গে স্বচ্ছতা আর বিশ্বাসযোগ্যতা পরীক্ষা ব্যবস্থার, এর উপরে প্রবলভাবে জোর দেওয়া হচ্ছে। আর কি বলবেন? দেখো, একেবারেই তাই। তুমি যেটা শুনলে, আবারও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটাকেই মোদি ব্যবহার করলেন
জেনজিদের কানেক্ট করার জন্য, তার কারণ যারা পরীক্ষা দেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। নিটের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, বারবার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী পরীক্ষাটা সিবিটি মোডে হবে, কম্পিউটার বেসড যে টেকনোলজি সেটাকে ইউজ করে। পাশাপাশি আর কি করে এই নিট এক্সামের মতন এক্সাম গুলোকে একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে আনা যায়, ঠিকভাবে হাই পাওয়ার টেকনোলজিগুলোকে ইউজ করা যায়, তার জন্য কিন্তু নন্দন নীলেকানি, যিনি চেয়ারম্যান ইনফোসিসের, তাকে কাজে লাগিয়ে একটা কমিটি করা হলো। সেই কমিটি রিভিউ করবে এবং রিভিউ করে তারা একটা সুপারিশ করবে। তার ভিত্তিতেই মূলত কিন্তু এরপরে পরীক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন করার দিকে কেন্দ্রের সরকার হাঁটবে, সেটাই কিন্তু প্রধানমন্ত্রী আজকে তার এই ভিডিও বার্তায় জানিয়েছেন। আরো একবার আপনাদের শোনাবো প্রধানমন্ত্রী কি বলেছেন। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया, वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। बहुत बहुत धन्यवाद। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডের জেরে কঠোর বিল কেন্দ্র আনতে চলেছে আগামীকাল, আর তার আগেই বার্তা তিনি দিয়েছেন। লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল পেশ হতে চলেছে আগামীকাল। বিলটি আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। বিল আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সঙ্গে 10 কোটি টাকা জরিমানা পর্যন্তও হতে পারে। প্রস্তাবিত সংশোধিত বিলে দ্রুত তদন্ত শেষের সংস্থান থাকছে। সিজেপি আন্দোলন প্রত্যাহার করায় কার্যত বিপাকে বিরোধীরা। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেও সংসদ অচল রাখতে মরিয়া কংগ্রেস। প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিল পেশের সময় হট্টগোলের ছক। পড়ুয়াদের কাছে মোদি শাহকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হবে ইন্ডিয়া জোট। অন্যদিকে ঘুঁটি সাজাচ্ছে এনডিএ আর ইউপিএ জামানা ও কংগ্রেস শাসিত রাজ্যে প্রশ্ন ফাঁসের খতিয়ান তুলে ধরে আক্রমণ শানাবে বিজেপি নেতারাও। দেখুন, আন্দোলন হচ্ছে, সরকার যেটা ঠিক মনে করেছে, মাননীয় নরেন্দ্র মোদী আছেন, তিনি মনে করেছেন যে পদত্যাগ করার দরকার আছে, তো করেছেন উনি। সরকার সব রকম চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে। অনশন ভাঙার জন্য মাননীয় নাড্ডাজি নিজে গেছেন হসপিটালে এবং বারবার মিটিং হয়েছে। তো ওদের কথাবার্তার মাধ্যমে ছাত্রদের সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত, ইমোশনাল ওরা, সরকার সব রকম রাস্তা খুলেছে, ব্যবহার করেছে, তাদের দাবি মানার চেষ্টা করেছে। তো আর যেটা মনে হয়েছে সরকারের আজকে প্রয়োজনে সেটা করিয়েছেন। বিল কি বলবে? প্রশ্নপত্র ফাঁস করবেন না, করলে এই শাস্তি, সেগুলো তো এখনো আছে। প্রশ্নপত্র ফাঁস করুন এমন কি কোনোদিন ছিল দেশে? তাহলে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আসছে। আরে যারা করছে, যে চক্রগুলো বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা করছে, তাদের কড়া শাস্তি এবং ব্যাপারটাকে সিল করার জন্য এটা একটা ব্যবস্থা রাখা দরকার। তার জন্য বিল এনে কত কি হবে? বিল আসছে ভালো কথা, এই বিলের কেউ বিরোধিতা করতে যাবে না, বাট বিল আনতে হচ্ছে কেন?